মহাকর্ষ, এটা তোমাদের বইয়ের জিপিএম বা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, যেটা তোমাদের বইয়ের সেকেন্ড পার্ট, ওই পার্টের প্রথম চ্যাপ্টার। মহাকর্ষ নামটা তোমাদের কাছে অপরিচিত নয়, মহাকর্ষ নামটা তোমরা আগে শুনেছ, এবং তোমরা এটাও জানো যে মহাকর্ষ এই ধারণাটা সম্পূর্ণ দিয়েছিলেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তোমরা খেয়াল করে দেখবে যে প্রাচীন যুগে মানুষের ধারণা ছিল যে পৃথিবী হচ্ছে স্থির এবং সূর্য পৃথিবীর চারদিকে বনবন করে ঘুরছে। অনেকটা পরবর্তীকালে প্রায় 1400 বা 1500 খ্রিস্টাব্দে গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন এবং তিনি প্রমাণ করেছিলেন যে না, এই ধারণাটা ভুল, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে না, অ্যাকচুয়ালি সূর্য নিজের জায়গায় স্থির এবং পৃথিবী বা অন্যান্য গ্রহগুলি সূর্যের চারপাশে বনবন করে ঘুরছে। তার জন্য ওনাকে কারাবন্দি করা হয়েছিল। যাই হোক, সেগুলো আমার আলোচনার বিষয়বস্তু নয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে সূর্যই ঘুরুক বা পৃথিবী ঘুরুক, কেন ঘুরবে? একটা কিছু কারণ থাকবে তো। একটা বস্তু তো অকারণে আরেকজনের চারপাশে বনবন করে ঘুরতে পারে না, এটা বাস্তবে সম্ভব নয়। তো এই প্রশ্নটা যার মনে প্রথম আঘাত করেছিল তিনি হচ্ছেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তিনি সেই প্রশ্নের উত্তর খুঁজতে লাগলেন এবং খুঁজতে খুঁজতে তিনি যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেটাকে তিনি একটা সূত্রের সাহায্যে প্রকাশ করেছিলেন এবং সেটা হয়ে গেল মহাকর্ষ সূত্র বা ল অফ গ্র্যাভিটেশন। উনার কনসেপ্ট কী ছিল বা উনি যে মতামতটা দিয়েছিলেন সেটার কি কথা, মানে মূল ব্যাপারটা কি? উনার বক্তব্য ছিল যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা, এনি টু পার্টিকেলস ইন দিস ইউনিভার্স অ্যাট্রাক্টস ইচ আদার টুয়ার্ডস দেমসেলস, অর্থাৎ এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে তাদের সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করে এবং সেই বলটাকে বলা হচ্ছে ল অফ গ্র্যাভিটেশন বা মহাকর্ষ বল। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি মহাকর্ষ বল অনুভব করি? তুমি অনুভব করো, তুমি বাড়িতে আছো, বাড়িতে তোমার একটা বড় আলমারি আছে, সাপোজ চেয়ার আছে, টেবিল আছে, এত বস্তু আছে, কোনোদিন কোনো বস্তুর প্রতি তুমি অ্যাট্রাকশন অনুভব করেছো? মানে মনে হচ্ছে সে তোমাকে টানছে? অত দূর যাওয়ার দরকার নেই। তুমি এতদিন ধরে স্কুল যাচ্ছ, স্কুলে তোমরা দুজন বন্ধু পাশাপাশি আছো বা কয়েকজন বন্ধু একসঙ্গে গল্প করছো, কোনোদিন ফিল করেছো অ্যাট্রাকশন? তাহলে কি নিউটন সাহেব ভুল করলেন? তা নয়, আমাদের ধারণাটা পরিষ্কার করা উচিত, আমাদের চিন্তা ভাবনাটা আরেকটু পরিষ্কার করে নেওয়া দরকার আছে। আমাদের কিছু বুঝতে ভুল হচ্ছে। কি বলা হলো? আচ্ছা, আমি এই ব্যাপারটা আলোচনাটায় আসছি, তার আগে বলি যে নিউটন সাহেব কি বললেন। নিউটন সাহেব তো এটা বলেই দিলেন যে যে কোনো দুটো বস্তুকণা পরস্পরকে নিজের সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করে, এবং এই সংক্রান্ত উনি একটা সূত্র দিলেন। সূত্রটা হচ্ছে এরকম যে দুটি বস্তুকণা, সাপোজ একটার ভর m1, আরেকটা বস্তুকণা সে আরেকটার ভর হচ্ছে m2, এদের মধ্যবর্তী দূরত্ব সাপোজ r, এদের মধ্যে তাহলে একটা আকর্ষণ বল কাজ করবে, তারা পরস্পরকে আকর্ষণ করবে। উনি বলে দিলেন এই আকর্ষণ বলের মান যদি f হয়, তাহলে f মাস্ট বি প্রপোর্শনাল টু m1 m2, অর্থাৎ দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ দুটো বস্তুর ভর যত বেশি হবে এই আকর্ষণ বলটা তত বেশি হবে এক্সপেক্টেড, এবং f is proportional to 1/r², অর্থাৎ ক্রিয়াশীল বল মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দুটো বস্তুকে যত কাছে নিয়ে আসবো মহাকর্ষ বল তত বেশি হবে, এবং বস্তু দুটোকে যদি দূরে নিয়ে চলে যায় তাহলে কিন্তু মহাকর্ষ বলটা কমে যাবে। এই হচ্ছে তোমার মূল কথা। তাহলে এই দুটো সূত্রকে যদি ম্যাথামেটিক্যালি একসঙ্গে করতে চাই ভেদের নিয়ম অনুসারে, আমি অবশ্যই লিখতে পারি f proportional to m1 m2 divided by r²। তাহলে
এখান থেকে সমানুপাতিক চিহ্ন থেকে আমি ইকুয়াল চিহ্নে নিয়ে এলাম, তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে গেল জি m1 m2 বাই r স্কয়ার। এই যে জি নতুন কনস্ট্যান্ট নিয়ে এলাম, এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কি, এটা নিয়ে এবার আলোচনায় চলে আসি। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তুমি ওই সম্পর্ক থেকে দেখো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আমি লিখতে পারি m1 ইকুয়াল টু m2 কে যদি আমি 1 ধরি এবং r টাকে যদি 1 ধরি, তাহলে g ইকুয়াল টু পড়ে থাকছে f। তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কি? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইজ অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্স। মহাকর্ষীয় ধ্রুবক বাস্তবিক পক্ষে মহাকর্ষীয় বলের সঙ্গে সমান। কখন? যখন বস্তু দুটির ভর একক এবং তাদেরকে একক দূরত্বে রাখা হয়েছে। তার মানে একক ভরের দুটি বস্তুকে একক দূরত্বে রাখা হলে তাদের মধ্যে যে মহাকর্ষীয় বল কাজ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। Two particles of unit mass whenever kept at unit distance, the gravitational force between them will be equal to gravitational constant. ঠিক আছে? আচ্ছা, g এর একক কি হবে? তো এখান থেকে আমি পাচ্ছি ওই রিলেশন থেকে g ইকুয়াল টু f r স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। তাহলে এখান থেকে আমি বলতে পারি নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার, কারণ আমি এসআই পদ্ধতিতে একক হয়ে যাচ্ছে নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার। অথবা তুমি বলতে পারো ডাইন সেন্টিমিটার স্কয়ার গ্রাম প্রতি পাওয়ার মাইনাস। এই দুটো হচ্ছে এসআই এবং সিজিএস পদ্ধতিতে জি এর একক। যদি মাত্রা বের করতে চাও, প্রথমে আছে বলের মাত্রা ml t টু দি পাওয়ার মাইনাস 2, তারপরে আছে r স্কয়ার, তাহলে l স্কয়ার ডিভাইডেড বাই m স্কয়ার। তাহলে তোমার পড়ে থাকছে m টু দি পাওয়ার মাইনাস 1 l কিউব e টু দি পাওয়ার মাইনাস 1। এটা হয়ে যাচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মাত্রা। এবং এই মাত্রাটা একটু মুখস্থ রেখো, কারণ অনেক ক্ষেত্রে মাত্রার সমস্যার ক্ষেত্রে বা অনেক শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও এটার কিন্তু মাত্রা চেয়ে বসে। পদ্ধতিটা মনে রেখো, যদি তোমার মনে নাও থাকে পদ্ধতিটাকে অ্যাপ্লাই করে তুমি খুব সহজে জি এর মাত্রা বের করে ফেলতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, এবার আবার ওই আলোচনাটাই চলে যায় যে আমি একটু আগে বলছিলাম যে নিউটন সাহেব বললেন যে যে কোনো দুটি বস্তু পরস্পরকে নিজের কেন্দ্রের দিকে সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করে, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা কিন্তু কোনো আকর্ষণ বল অনুভব করি না। এবং দুটোই সত্যি। তুমি বলবে তা কি করে সম্ভব? বলা হচ্ছে আকর্ষণ বল কাজ করে কিন্তু আমরা আকর্ষণ বল অনুভব করি না। ব্যাপারটা এভাবে হয়, দেখো এই যে জি বললাম, জি এর মানটা হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 যদি আমি এসআই পদ্ধতিতে করি, আর যদি আমি সিজিএস পদ্ধতিতে করি তাহলে এর মান হয়ে যাচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। এই জি এর মানটা এত কম যে আমরা সেই বলটাকে নেগলিজেবল ভাবে চলে আসে আমাদের কাছে। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই, যে দুজন ব্যক্তি আছেন, আমি ধরে নিলাম তারা খুব ভারী, আমি ধরে নিলাম তাদের ভর 100 কেজি, তাহলে জি m1 m2 এবং তারা ধরে নিলাম 1 মিটার দূরত্বে আছে। তাহলে তুমি খেয়াল করো এদের মধ্যে বল কত আসছে, 6.64, এটা -11, এখানে দুটো এখানে দুটো, চারটা, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 7 নিউটন। তাহলে দুজন 100 কেজি ভরের ব্যক্তি, 100 কেজি কম নয়, 100 কেজি মানে খুব হেভি মাসের দুজন ব্যক্তি, তাদের মধ্যে যে বলটা কাজ করে সেটা 10 টু দি পাওয়ার মাইনাস 7 অর্ডারের। 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইজ ভেরি ভেরি নেগলিজেবল, মানে আমরা সেটাকে ইগনোর করতে পারি। সেই জন্য আমরা পরস্পর কোনো রকমের আকর্ষণ বল অনুভব করি না, কিন্তু তুমি মনে রাখবে দেয়ার ইজ সাম ফোর্স অফ অ্যাট্রাকশন দ্যাট ইজ কল্ড গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। এবং নিউটন স্যার কোনো ভুল বলেননি, তার থিওরি একদম ঠিক আছে। কিন্তু যদি আমি পৃথিবী বা সূর্যের কথা ভাবি, পৃথিবী আর সূর্যের কথাই ভাবা যায়, সূর্যের ভর হচ্ছে প্রায় 10 টু দি পাওয়ার 30 কেজি, আর পৃথিবীর ভর হচ্ছে প্রায় 10 টু দি পাওয়ার 24 কেজি। এবং এদের মধ্যে দূরত্ব কত ধরবো, 10 টু দি পাওয়ার 8 মিটার তো বটেই। তাহলে আমি ধরে নিলাম 10 টু দি পাওয়ার 8 মিটার, আমি আসে 10 টু 7 মিটার অ্যারাউন্ড। তাহলে এটা যদি আমি ফোর্সের জন্য অ্যাপ্লাই করি, 6.67 10 টু দি পাওয়ার মাইনাস 11, এটা 30,
আর এটা হচ্ছে 24, তাহলে 10 টু দি পাওয়ার 30, 10 টু দি পাওয়ার 24, আর নিচে পড়ে থাকছে 10 টু দি পাওয়ার 40। কত হচ্ছে দেখো তো, 30 আর 24 54, 54 থেকে 11 বিয়োগ 43, 43 থেকে 14 বিয়োগ। তুমি খেয়াল করে দেখো 10 টু দি পাওয়ার 29 নিউটন। This force is very high and is sufficient, মানে এই যে বলটা কাজ করছে এই বলটা এত বেশি যে পৃথিবী সূর্যের চারপাশে পৃথিবী কেন অন্যান্য সকল গ্রহগুলো সূর্যের চারপাশে বনবন করে ঘুরে চলেছে। এবং এটাই হচ্ছে তোমার মেন কারণ ওই ঘোরার। তাহলে এখান থেকে নিউটন সাহেবের ব্যাখ্যা থেকে আমরা কিন্তু খুব সহজে পেয়ে গেলাম যে গ্রহগুলি কেন সূর্যের চারপাশে ঘুরছে। তার কারণ হচ্ছে তাদের মধ্যে একটা হিউজ মানের মহাকর্ষ বল কাজ করছে, এবং সেই মহাকর্ষ বলের প্রভাবে গ্রহ উপগ্রহগুলি পরস্পর আমি বলতে পারি সূর্য বা তাদের করসপন্ডিং গ্রহের চারপাশে বনবন করে ঘুরে চলেছে। আচ্ছা, নেক্সট আলোচনা যেটা করবো সার্বজনীনতা। মহাকর্ষ সূত্রের সার্বজনীনতা বা সার্বজনীন বলা হবে না বলা যাবে না। সার্বজনীন মানে ইউনিভার্সাল। আচ্ছা, ইউনিভার্সাল বা সার্বজনীন কথাটার সঙ্গে তোমরা পরিচিত। আমরা বলি না সার্বজনীন দুর্গাপুজো মানে সবার জন্য। তার মানে তোমাকে এবার দেখতে হবে যে মহাকর্ষ সূত্রটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য না প্রযোজ্য নয়। কোথাও কোথাও মহাকর্ষ সূত্র কিছু অন্য রকমের ব্যাপার হয়, এই ব্যাপারগুলো আলোচনা করি। তো এর পক্ষে বিপক্ষে দুটোতেই যুক্তি আছে, মানে পক্ষেও যুক্তি আছে, মানে সার্বজনীন বলা যেতে পারে, আবার একই সঙ্গে বিপক্ষেও যুক্তি আছে, মানে সার্বজনীন বলা যাবে না এটাও বলা যায়। তো দুপক্ষেই আমি যুক্তি দিই। তো পক্ষের যুক্তিটাই আগে দিই। তো যুক্তি হচ্ছে এরকম যে দুটো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল কাজ করে সেটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে, তাদের ভরের উপর নির্ভর করে এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে আমি পেলাম কি এফ শুধুমাত্র ভরের উপর নির্ভর করে আর দূরত্বের উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর নির্ভর করে না। কোনো কিছুর উপর মানে কি, আমি তোমাকে বলি যে বস্তুর আকারের উপর নির্ভর করে না, অবস্থার উপর নির্ভর করে না, তাই আকারের উপর নির্ভর করে না, অবস্থার উপর নির্ভর করে না, রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না, মাধ্যমের উপর নির্ভর করে না, উষ্ণতার উপর নির্ভর করে না। তার মানে কি এই সব রাশিগুলো নিরপেক্ষ। নিউটনের সূত্রটা আকার মানে একটা বস্তু গোল নাকি শঙ্কুর মতো কিছু নির্ভর করে না। মানে আমি যদি দুটো 5 কেজি ভরের একটা 5 কেজি ভরের শঙ্কু নিলাম আর একটা 5 কেজি ভরের সাপোজ 5 কেজি ভরের বৃত্ত নিলাম, এরকম না নিয়ে যদি দুটোই আমি 5 কেজি ভরের বৃত্ত নিই দেখা যাবে দুটো ক্ষেত্রে একই বল কাজ করছে। সুতরাং আকারের উপর নির্ভর করে না। 2 নম্বর কি বলেছি, অবস্থা। অবস্থা মানে কঠিন অবস্থায় আছে না তরল অবস্থায় আছে না গ্যাসীয় অবস্থায় আছে। মানে একটা কঠিনের সঙ্গে তরলের মধ্যেও বল কাজ করতে পারে, আবার দুটো তরল সব অবস্থাতেই কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। রাসায়নিক প্রকৃতি, কি ধরনের জিনিস দিয়ে তৈরি, এটা 5 কেজি ভরের লোহা আর এটা 5 কেজি, এটা দুটো 5 কেজি ভরের লোহা নিলাম, দেখলাম কি বল কাজ করছে। তারপর দুটো 5 কেজি ভরের তামা নিলাম, দেখবো একই বল কাজ করছে। তাহলে রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না। মাধ্যম, দুটো বস্তুকে আমি কোন মাধ্যমে রেখেছি, বায়ু মাধ্যমে রাখলেও যা গ্র্যাভিটেশনাল ফোর্স দেখা যাবে, ওটাকে দুটোকে যদি আমি জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলেও একই গ্র্যাভিটেশনাল ফোর্স, বা অন্য কোনো একটা তেলের মধ্যে ডুবিয়ে দিলাম তাহলেও একই গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে কোন মাধ্যমে রাখা হচ্ছে তার উপর নির্ভর করে। উষ্ণতা, তুমি দুটোরই প্রথমে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলে, তুমি ফোর্স ক্যালকুলেট করলে, তারপর তুমি টেম্পারেচার বাড়িয়ে 50 ডিগ্রি করে দিলে, আবার ফোর্স ক্যালকুলেট করলে, তারপর তুমি একটাকে 100 করে দিলে একটাকে 80 করে দিলে, আবার ফোর্স ক্যালকুলেট করলে, দেখা যাবে অ্যাট ইচ এন্ড এভরি কেস দ্য ফোর্স রিমেইনস আনঅল্টার্ড। অর্থাৎ ক্রিয়াশীল বল উষ্ণতার উপরেও নির্ভর করে না। তাহলে এতগুলো কন্ডিশন কোনোটার উপরেই নির্ভর করছে না, মানে নিরপেক্ষ, ডাজ নট ম্যাটার। মানে এতগুলো কন্ডিশন আমি যদি চেঞ্জ করি এটা কোনোটাই ম্যাটার করে না গ্র্যাভিটেশনাল সূত্রের ক্ষেত্রে। এবং তুমি মনে রাখবে ক্ষুদ্র বস্তু, ক্ষুদ্র পার্থিব বস্তু যেমন একটা পেন, বোর্ড, এদের মধ্যেও যেমন কাজ করে, আবার পৃথিবী, সূর্য, মহাকাশের বস্তু তাদের মধ্যেও কাজ করে। তাহলে সেই সব কথাগুলো যদি বলি তাহলে আমি অবশ্যই বলতে পারি যে হ্যাঁ, মহাকর্ষ সূত্র অবশ্যই সার্বজনীন। এবার আমাকে বিপক্ষে যুক্তি দিতে হবে।
দেখো বিপক্ষের যুক্তি হচ্ছে এরকম যে আমি কি বললাম, ফোর্স ডিপেন্ডস অন মাস, তাই তো? এবার তোমাকে বলে রাখি মাস কিন্তু কোনো ধ্রুবক রাশি নয়, একটা বস্তুর মাস ইজ ভ্যারিয়েবল। তোমার শুনতে হয়তো একটু ধাক্কা লাগতে পারে কানে, কারণ ক্লাস 9-এ তোমাদের পড়ানো হয়েছিল, সিলেবাসে ছিল ভর আর ভারের পার্থক্য, যেখানে তোমরা বলেছিলে যে একটা বস্তুর ভর পৃথিবীতে রাখলেও যা হবে, চাঁদে রাখলেও তাই হবে, বৃহস্পতি গ্রহে গেলেও তাই থাকবে, এরকম বলেছিলে, কিন্তু ভরটা পরিবর্তনশীল। এবার আজকে আমি বলছি না, পৃথিবীর ভরটাও পরিবর্তনশীল, মাস ইজ আ ভ্যারিয়েবল কোয়ান্টিটি। বলে তা কি করে সম্ভব হয়? কিভাবে হয় আমি তোমাকে বলি। বস্তুর ভর এই ধরনের একটা সূত্র মেনে চলে, একটা বস্তু যখন গতিশীল হয় তখন সেক্ষেত্রে তার ভর পরিবর্তনশীল হয়ে যায়। এই m0টাকে বলা হয় বস্তুর বিরাম ভর, বিরাম ভর বা রেস্ট মাস। বিরাম ভর ব্যাপারটা কি, বস্তুটা যখন স্থির অবস্থায় থাকবে তখন যেটা তার মাস সেটা হচ্ছে বিরাম ভর, এবং সেটা এই ধরনের একটা সম্পর্ক মেনে চলে, where v is the velocity of that particle, যেটা নিয়ে আলোচনা করছি, আর c is the velocity of light। তুমি বলে তা কি করে সম্ভব? আমরা তো আমাদের বইয়ে ছিল যে ভর পরিবর্তনশীল নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা ভেবে দেখো, ব্যাপারটা এরকম যে বস্তুর ভর যদি c এর থেকে খুব কম হয় তাহলে m equal to m0। সুতরাং তোমাদের যেটা পড়ানো হয়েছিল সেটা ফুল পড়ানো হয়নি, তোমাদের একটা ইনকমপ্লিট ইনফরমেশন দেওয়া হয়েছিল। যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স, আমি বললাম বল কাজ করে, কিন্তু তোমাদের মধ্যে তোমরা কিন্তু কোনো বল অনুভব করো না, তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিন্তু ভুল নয়, গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। এবার পরবর্তীকালে জানতে পারলে সেটা আমরা ফিল করতে পারি না। ব্যাপারটা এরকম, তোমাদেরকে কিছুটা জানানো হয়েছিল। বস্তুর ভর পরিবর্তনশীল নয়, সেটা খুব খারাপ কথা বলা হয়নি, যে আমি দেখতে পেলাম if v is less than c, তাহলে কিন্তু m is almost equal to m0, তাহলে বস্তুর ভর পরিবর্তনশীল নয়। কিন্তু আন্ডার দিস কন্ডিশন, এবার তুমি ভেবে দেখো কি কন্ডিশন বলছে, বলছে বস্তুর ভরটা আলোর বেগের খুব কম। আলোর বেগ কত? আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার একটা বস্তুর ভর বেগ কত হবে? এই 1 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে একটা বস্তু করতে যাবে 20 মিটার পার সেকেন্ড, খুব জোর ঝাঁপ দিল তাতে। তার মানে এই বেগটা কিন্তু অ্যাকচুয়ালি কম। তার মানে এই শর্তটা আমাদের বাস্তবিক জীবনে চলে। আমরা কখনোই এক্সপেক্ট করতে পারি না যে আমি আলোর বেগে যাব বা আলোর বেগের কাছাকাছি কোনো একটা বেগে যাব। এই পার্থিব যত বস্তু আছে তার বেগ সবসময় c এর থেকে কম, তাহলে বস্তুর ভর অপরিবর্তনশীল। ঠিক? সুতরাং তোমরা যেটা করেছিলে কোনো ভুল করোনি। কিছু স্পেশাল কেসে যদি বস্তুর বেগ v ক্লোজ টু c হয়ে যায় তাহলে কিন্তু আর m আর m0 সমান হবে। সুতরাং যে কথাটা বলা হলো বস্তুর ভর পরিবর্তনশীল, সেটাও কিন্তু ভুল কথা নয়। তাহলে বস্তুর ভর যদি ইটসেলফ পরিবর্তনশীল হয়, তাহলে যে আমি বলছি ক্রিয়াশীল বল ভরের গুণফলে, তাহলে ভর তো পরিবর্তনশীল, তাহলে বলটাও পরিবর্তনশীল। তাহলে সেক্ষেত্রে আমি নিউটনের সূত্রটাকে আমি সার্বজনীন বলতে পারবো না। মানে কিছু কিছু কন্ডিশনে নিউটনের সূত্র কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং সেই কন্ডিশন হচ্ছে একটা এটা। এবার সেটাও কিন্তু তুমি বলতে পারো v এর মান c এর কাছাকাছি যাওয়া খুব কঠিন, ঠিক আছে? খুব ক্ষুদ্র কণা ছাড়া বা স্পেশাল কেস না হলে এটা বাস্তবে সম্ভব নয়, কিন্তু অসম্ভব নয়। তাহলে মূল কথা হচ্ছে বস্তুর ভর হচ্ছে পরিবর্তনশীল, তাহলে এই শর্তে কিন্তু নিউটনের সূত্র প্রযোজ্য হচ্ছে না। আবার তুমি একটা জিনিস দেখো যে অবজার্ভ কে করছে? অলরেডি আমরা অলিক বলের কনসেপ্ট করে ফেলেছি। তাহলে কে অবজার্ভ করছে তার উপর ভিত্তি করে আবার ভি পরিবর্তনশীল, তাহলে এমটাও পরিবর্তনশীল। তাহলে এম যদি পরিবর্তনশীল হয় তাহলে এফ ইজ নট কনস্ট্যান্ট। তাহলে গোটা ব্যাপারটা কিরকম একটা হয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি এই সব ব্যাপারের জন্য যে এটা সার্বজনীন নয়। আরো প্রমাণ বলে রাখি, পারমাণবিক দূরত্ব, অ্যাটমিক ডিসটেন্স বা অ্যাটমিক পার্টিকেলের মধ্যে কিন্তু মহাকর্ষ বল কাজ করে না, মনে রাখবেন। ইট ডাজ নট ওয়ার্ক ইন অ্যাটমিক ডিসটেন্স। আরেকটা জায়গায় কাজ করে না, যেখানে সূর্যের খুব কাছে, বুধ গ্রহের কাছাকাছি সামনের দিকে, ওই অংশের কিছুটা হলেও মহাকর্ষ সূত্রের বিচ্যুতি লক্ষ্য করা গেছে। তাহলে এতগুলো কন্ডিশনের রেসপেক্টে আমি বলে দিতে পারি যে মহাকর্ষ সূত্র সার্বজনীন নয়। তাহলে পক্ষেও যুক্তি আছে, বিপক্ষেও যুক্তি আছে। তোমাকে যদি প্রশ্ন দেয় যে মহাকর্ষ সূত্র কি সার্বজনীন, তখন কিন্তু পক্ষে বিপক্ষে দুটোতেই তোমাকে যুক্তি দেবে। পক্ষে যুক্তি দিয়ে বলবে অবশ্যই সার্বজনীন, আবার বিপক্ষে যুক্তি দিয়ে বলবে তাহলে আমি বলতে পারি মহাকর্ষ সূত্র সার্বজনীন নয়। ব্যাস এইটুকু করলেই তোমার হবে।
মহাকর্ষীয় সূত্র, তার মহাকর্ষীয় সূত্র, তার সার্বজনীনতা, মহাকর্ষীয় ধ্রুবক, তার মান, এই সমস্ত আলোচনাগুলো হয়ে গেল। বেশ, এবার আরেকটা জিনিস আমরা করব যেটা তোমাদের কাছে নতুন নয়, অভিকর্ষ বল। মহাকর্ষ হয়ে গেল, মহাকর্ষের একটা স্পেশাল ফর্ম হচ্ছে অভিকর্ষ। গ্র্যাভিটি, ফোর্স অফ গ্র্যাভিটি। আচ্ছা, অভিকর্ষ বল কাকে বলে? মহাকর্ষ থেকে কতটা আলাদা? মহাকর্ষ বল হচ্ছে ফোর্স বিটুইন এনি টু অবজেক্টস ইন দ্য ইউনিভার্স, অর্থাৎ এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে যে বল কাজ করছে সেটা হচ্ছে মহাকর্ষ বল। কিন্তু যদি আমি একটু স্পেশালাইজেশনে চলে যাই, পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করছে সেটাকে বলা হচ্ছে ফোর্স অফ গ্র্যাভিটি বা অভিকর্ষ বল। আশা করছি বোঝা গেছে। যে কোনো দুটো বস্তু কণা তখন আমি বলবো মহাকর্ষ, কিন্তু যদি আমি বলি পৃথিবীর সামনে কোনো একটা বস্তু আছে, তাদের মধ্যে যে বলটা কাজ করবে অবভিয়াসলি দ্যাট ইজ কল্ড দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। যেহেতু আমরা পৃথিবীতে বাস করি এবং সবকিছু পৃথিবীর রেসপেক্টে করবো, এরপর থেকে আর মহাকর্ষ বল কথাটা আসবে না, এরপর থেকে টার্মটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, যদিও সেটাও কিন্তু এই ফোর্স, এবং ফোর্সটা আসছে সেই নিউটনের সূত্র থেকে। এক্ষেত্রে গোটা ব্যাপারটা হয়ে যাবে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল কাকে বলে? যে পৃথিবীর পৃষ্ঠে অথবা তার কাছাকাছি কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, ইট ইজ দ্য ফোর্স with which Earth attracts any body very close to it on its surface or very close to it is known as force of gravity. ঠিক আছে? বেশ, এবার তুমি যদি একটা এক্সপ্রেশন বের করতে চাও, যে আমি ধরে নিলাম পৃথিবীর উপর ক্যাপিটাল এম, আমি ধরে নিলাম বস্তুর উপর স্মল এম, আমি ধরে নিলাম পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব হচ্ছে আর। এটা একটু খেয়াল রেখো যে যখন দুটো পয়েন্ট অবজেক্ট থাকবে, এই একটা বস্তু, এই একটা বস্তু, তোমাকে যদি বলে এদের মধ্যে দূরত্ব কত, তুমি খুব সহজে বলে দেবে আর। কিন্তু যখনই সেটা বিস্তৃত বস্তু হবে, তুমি মনে রাখবে ডিসটেন্স উইল বি মেজার্ড ফ্রম দ্য সেন্টার। তাহলে আমি পৃথিবী থেকে দূরত্বটা কিন্তু এখান থেকে করছি না, খেয়াল রেখো। পৃথিবী থেকে যখন দূরত্ব বলবো, পৃথিবীর কেন্দ্র থেকে বলবো। তাহলে সেক্ষেত্রে ফোর্স অফ গ্র্যাভিটি কত হবে? ফোর্স অফ গ্র্যাভিটি হয়ে যাবে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার। দিস ইজ কল্ড ফোর্স অফ গ্র্যাভিটি। ঠিক আছে? বেশ, এবার চলে এসো অভিকর্ষজ ত্বরণ। acceleration due to gravity কাকে বলা হয়? acceleration due to gravity বা অভিকর্ষজ ত্বরণ। এটা একটা বস্তুকে যদি এইভাবে ফেলে দেওয়া হয়, আমরা কি দেখেছি? বস্তুটা সবসময় নিচের দিকে পড়ে এবং এটা ত্বরণ সহকারে পড়ে। এই একটা বস্তু পৃথিবীর সারফেসের উপরে আছে, আমি যদি ফেলে দিই, বস্তুটা পৃথিবীর আকর্ষণ বলের প্রভাবে একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে পড়তে থাকে এবং সেই নির্দিষ্ট ত্বরণটাকে বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। সোজা কথায় অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয়, the acceleration that is created due to force of gravity on a object is known as acceleration due to gravity. রাইট? এবার আমরা acceleration due to gravity নিয়ে আলোচনা করব। তো সেই acceleration due to gravity কে ইন জেনারেল g দ্বারা প্রকাশ করা হয়, আর a দিয়ে নয়, g দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমি লিখতে পারি f must be equal to mg। তাহলে এটা পড়ে থাকছে g m m বাই আর স্কয়ার, এই যে লিখেছি। তাহলে উভয় পক্ষ থেকে m টা কেটে যাবে, তাহলে g এর এক্সপ্রেশন কি হবে? g এর এক্সপ্রেশন হয়ে যাবে ক্যাপিটাল G m বাই আর স্কয়ার। তাহলে কার কার উপর নির্ভর করছে? পৃথিবীর ভরের উপর নির্ভর করছে এবং পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করছে। আচ্ছা, এবার একটা জিনিস ভাবো, আমি একটু চেঞ্জ করছি, যে আমি ধরে নিলাম বস্তুটা ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অবস্থিত, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। স্মল আর কি ছিল? এখান থেকে এই পর্যন্ত। তাহলে স্মল আর ইকুয়াল টু আমি লিখতে পারি ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে আমি লিখে ফেলতে পারি বস্তুটি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় থাকলে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে জি ইকুয়াল টু করে থাকছে জি এম বাই আর প্লাস এইচ। ঠিক আছে? এবার যদি অন দ্য সারফেস অফ দ্য আর্থ করতে চাই, মানে পৃথিবীর পৃষ্ঠে, তাহলে পৃথিবীর পৃষ্ঠে h ইকুয়াল টু 0, মানে তুমি বলতে পারো স্মল আর সমান ক্যাপিটাল আর। তাহলে g ইকুয়াল টু করে থাকছে
gm বাই r স্কয়ার। ওটা ব্যাপারটা খেয়াল রেখো, এটা হচ্ছে g এর অ্যাকচুয়াল এক্সপ্রেশন। এটাকে যদি আমি এই উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার রেসপেক্টে করি তাহলে এটা আসবে, আর যদি অন দা সারফেস অফ দা আর্থ করি তাহলে চলে আসবে gm বাই r স্কয়ার। ঠিক আছে, বেশ, এই গেল তোমার অভিকর্ষীয় ত্বরণ তার রাশিমালা। আচ্ছা, এখান থেকে আমরা একটা ছোট ক্যালকুলেশন করব পৃথিবীর গড় ঘনত্ব, অ্যাভারেজ ডেনসিটি অফ দা আর্থ। গড় ঘনত্বের ব্যাপারটা আসছে কোত্থেকে? যেহেতু পৃথিবীর ঘনত্ব সব জায়গায় সমান নয়, আমি যদি মাটি খুঁড়ি, এইখানে আসানসোলে যদি মাটি খুঁড়ি তাহলে নিচের দিকে আমি পাবো কয়লা। এবার সব জায়গায় তো আর কয়লা পাওয়া যাবে না, অন্য কোথাও যদি মাটি খোঁড়ো তাহলে অন্য ম্যাটেরিয়াল বেশি পাবে। তার মানে কি পৃথিবীর সব জায়গায় ভেতর দিকটা একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি নয়, সেই জন্য আমাকে গড় ঘনত্ব, অ্যাভারেজ ডেনসিটি, এই কথাটা আনতে হচ্ছে। গড় ঘনত্ব কিভাবে নেব? আমি ধরে নিলাম পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে রো, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো g ইকুয়াল টু gm বাই r স্কয়ার। আচ্ছা, এটা হয়ে গেল g বাই r স্কয়ার। আচ্ছা, মাসটাকে আমি লিখতে পারি, এটা পৃথিবীর ভর, পৃথিবীর আয়তন ইনটু ঘনত্ব। এটা ক্লাস 9 এ করেছো, আয়তন ইনটু ঘনত্ব করলে ভর পাওয়া যায়। এবার পৃথিবীকে যদি একটা গোলক ধরে নিই তাহলে পৃথিবীর আয়তন 4/3 পাই r কিউব, তাকে ঘনত্ব কি গুণ করলাম, তাহলে পড়ে থাকছে 4/3 পাই g r r কিউব r স্কয়ার, কেটে দিলে r পড়ে থাকছে রো। এই এক্সপ্রেশনটা মনে রাখো, এটা দিয়ে পরীক্ষায় অঙ্ক দেয়। তাহলে রো ইকুয়াল টু পড়ে থাকছে 3g বাই 4 পাই r ক্যাপিটাল। এটাই হয়ে যাচ্ছে পৃথিবীর গড় ঘনত্বের রাশিমালা। এবং এটা যদি তুমি ক্যালকুলেশন করো, বাকি মানগুলো বসিয়ে দাও, এটা আসে 5.5 ইনটু 10 টু দি পাওয়ার প্লাস 5। ঠিক আছে, প্লাস 5 নয়, সরি, প্লাস 3 কেজি পার মিটার। এটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। আর এটাকে বক্স করে রাখলাম, এটা দিয়ে অনেক সময় নিউমেরিক্যালস থাকে, খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন করতে পারবে। আচ্ছা, এই গেল তোমার গ্র্যাভিটেশন বা মহাকর্ষের মূল কথা। ছোট 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 অঙ্ক থাকে, দু একটা অঙ্ক আমি করে ফেলছি। যেমন একদম প্রথম যে অঙ্কটা দিয়েছে, বলছে দুটো বস্তু আছে, একটা বস্তুর ভর 40 কেজি আর একটা বস্তুর ভর হচ্ছে 15 কেজি। তাহলে আমি m1 সমান লিখলাম 40 কেজি, m2 বলেছে 15 কেজি, এবং বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব বলছে 20 সেন্টিমিটার। বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব বলছে 20 সেন্টিমিটার। তো সেন্টিমিটার তো কাজ হবে না, আমাকে মিটারে যেতে হবে, তাহলে এটাকে আমি মিটার করে দিলাম। প্রশ্ন দিয়েছে যে এদের মধ্যে মহাকর্ষীয় বল 0.1 মিলিগ্রাম ভার হলে ক্যাপিটাল জি এর মান কত? এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল 0.1 মিলিগ্রাম ভার হলে জি এর মান। খুব সিম্পল, জাস্ট ফর্মুলা, খালি এখানে মিলিগ্রাম ভার করে দেওয়া আছে, তোমাকে এটাকে পরম এককে কনভার্ট করতে হবে। অভিকর্ষী এককে দেওয়া আছে ওয়েট, গ্রাম ভার বা মিলিগ্রাম ভার দেওয়া আছে, ওটাকে নিউটনে কনভার্ট করতে হবে। আচ্ছা, কিভাবে করব? এফটা প্রথমে কনভার্ট করে নিই, আচ্ছা জি এর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমি করলাম কি, মিলিগ্রামকে গ্রাম করে দিলাম 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, মিলিগ্রাম থেকে গ্রাম হলো, গ্রাম থেকে কিলোগ্রাম করতে গেলে আরেকটা -3, আর এটাকে যদি আমি 9.8 দিয়ে গুণ করে দিই তাহলে নিউটন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কিলোগ্রাম ভার করার জন্য, তাকে যখন 9.8 দিয়ে গুণ করে যাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে নিউটন। এবার আমার কাজ হয়ে গেছে, তাহলে এটা পুরো থাকছে 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 3 6, এখানে একটা -1 আছে, তাহলে -7 নিউটন। তাহলে তুমি এবার অ্যাপ্লাই করো, F ইকুয়াল টু G m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার, তাহলে G ইকুয়াল টু F r স্কয়ার বাই m1 m2, তাহলে পুরো থাকছে F 9.8 ইনটু 10 টু দি পাওয়ার -7 r স্কয়ার মানে হচ্ছে 0.2 ইনটু 0.2 ডিভাইডেড বাই 40 ইনটু 10 টু দি পাওয়ার -7 ছিল, -8 -9। আচ্ছা, এখান থেকে তোমার আবার ক্যালকুলেশন আসবে, সবটা যদি ক্যালকুলেশন করো বলছে আসবে 6.54
ইন্টু 10⁻⁻11 এসআই। এসআই যে এককটা হয় সেই এককটা। তাহলে খুব সিম্পল টাইপের অঙ্ক দিয়েছে এটা, এবং শুধুমাত্র সূত্র দিয়ে, মানে তুমি ফর্মুলায় মান বসাবে, মান বসিয়ে তোমার অঙ্ক হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা এরকম বলছে দুটো বস্তু একই সঙ্গে মহাকর্ষ বলের প্রভাবে বৃত্তাকার পথে ঘুরছে। টু অবজেক্টস আর রোটেটিং ইন এ সার্কুলার পাথ আন্ডার দ্য ফোর্স অফ গ্র্যাভিটেশন। তোমাকে বলছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। এরকম বলছে যে দুটো বস্তু আছে যেটা আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। তাহলে আমি ধরে নিলাম এটা আর ব্যাসার্ধ। এবার তোমাকে এই একটা বস্তু ধরে নিলাম, ভর সে এম। আরেকটা বস্তু কোথায় থাকলে মহাকর্ষ বলের প্রভাবে ঘুরতে পারবে, সেটা একটা প্রশ্ন। কারণ আমি জানি বৃত্তপথে ঘুরছে মানে তার উপর একটা অভিকেন্দ্র বল কাজ করছে, অপকেন্দ্র বল কাজ করছে। তাহলে আরেকটা বল যদি তোমার এখানে রাখি, ভাবি এখানে আছে সাপোজ, তাহলে এর উপর এদিকে কাজ করবে এফসি, আর এদের মধ্যে আকর্ষণ বল গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করবে, এদিকে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তাতে সেক্ষেত্রে এটা যদি আমি ধরে নিই, তাহলে এরা কোনোদিন ব্যালেন্স করতে পারবে না। এই ফোর্সটা এই ফোর্সটাকে ব্যালেন্স করতে পারবে না, এই ফোর্সটাকে এই ফোর্সটাকে ব্যালেন্স করবে না। তার মানে ইকুইলিব্রিয়ামে এটা বাস্তবে কখনোই সম্ভব নয়। কি করলে সম্ভব? সম্ভব যদি আমি ধরে নিই বস্তু দুটো ব্যাসের দুই বিপরীত প্রান্তে থেকে ঘুরছে, আদারওয়াইজ আর কোনো ক্ষেত্রে সম্ভব না। বোঝা গেল? দুটো বস্তু একই সঙ্গে সাম্যাবস্থায় থেকে বৃত্তপথে ঘুরছে, এটা তখনই সম্ভব whenever the object remains at two opposite end of a diameter। এটা যদি হয় তাহলেই সেক্ষেত্রে সম্ভব। তাহলে এখানে আমি সেভাবেই ধরে নিলাম যে দুটি বস্তুর ভরই m ধরছি, আমি ধরে নিলাম v বেগে আবর্তন করছে, এবং সেক্ষেত্রে কি হচ্ছে যে এটা তখনই সম্ভব যখন তারা ব্যাসের বিপরীত প্রান্তে অবস্থান করবে, এবং ব্যাসের বিপরীত প্রান্তে অবস্থান করলে তাদের মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে ক্যাপিটাল। ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে কি কি বল কাজ করবে? অবভিয়াসলি এদের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করবে আর একটা অপকেন্দ্র বল কাজ করবে। এফ আর এফ সি যে কোনো একটা উইলেই হবে। এবং এক্ষেত্রে মহাকর্ষ বল কত হবে? মহাকর্ষ বল হয়ে যাবে জি এম এম বাই ডিসটেন্স স্কয়ার। আর অপকেন্দ্র বল কত হবে? এম ভি স্কয়ার বাই ব্যাসার্ধ। খেয়াল রাখবে, অপকেন্দ্র বল ও অভিকেন্দ্র বল ব্যাসার্ধের উপর নির্ভর করে, আর মহাকর্ষ বল দূরত্বের উপর নির্ভর করে। তাহলে যখন আমি মহাকর্ষ বল বলছি সেটা হয়ে যাচ্ছে 2r, কিন্তু যখন আমি অভিকেন্দ্র বল বলছি তখন সেটা হয়ে যাচ্ছে সিম্পলি r। তাহলে এখান থেকে তুমি এই দুটোকে ইকুয়াল করে দাও। gm²/4r², আর এটা পড়ে থাকছে mv²/r। তাহলে r একটা কেটে যাচ্ছে, একটা m ও কেটে যাবে, তাহলে v পড়ে থাকবে gm/4r। v মানে স্কয়ার ছিল, তাহলে এটা রুট ওভার হয়ে যাবে। দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। তুমি খালি ওই ব্যাপারটা মনে রাখবে, যেটা তখনই সম্ভব whenever the particle will remain on the two opposite ends of one diameter। অর্থাৎ এটা তখনই সম্ভব যেটা দিয়েছে যদি বস্তু দুটি ব্যাসের বিপরীত প্রান্তে অবস্থান করে, আদারওয়াইজ কোনোদিন ইকুইলিব্রিয়াম আসবে না, এভাবে বৃত্তাকার পথে ইকুইলিব্রিয়ামে ঘুরতে পারবে। আচ্ছা, এবার একটা কম্প্যারিজন দিয়েছে চাঁদ আর পৃথিবী। এদিকে লিখলাম চাঁদ, এদিকে লিখলাম পৃথিবী, দুটোর মধ্যে কম্প্যারিজন চেয়েছে। মুন আর্থ, তাও কি কম বলছে? বলছে চাঁদের ভর পৃথিবীর ভরের 1/80 গুণ। আচ্ছা, পৃথিবীটাকে এদিকে লিখি, আমার সুবিধা হবে, সব কিছু পৃথিবীর রেসপেক্টে। এদিকে রইল আর্থ, এদিকে রইল মুন। কি বলছে? তোমার বলছে যে চাঁদের ভর পৃথিবীর ভরে 1/80 গুণ। তার মানে কি, পৃথিবীর ভর যদি তুমি m ধরে নাও, চাঁদের ভর হয়ে যাবে m/80। দেখো m1 সমান, আচ্ছা m1 না করে আমি এটাকে লিখছি me সমান যদি m হয়, তাহলে m অফ মুন ইকুয়াল টু m/80। আচ্ছা, এরপর বলেছে এবং ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4 গুণ। তাহলে ব্যাস যদি 1/4 গুণ হয়, তাহলে ব্যাসার্ধও 1/4 গুণ হবে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি আমি r ধরি, তাহলে মুনের ব্যাসার্ধ হয়ে যাবে r/4।
চন্দ্রপৃষ্ঠ ও পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ অনুপাত নির্ণয় করো। তার মানে তোমাকে জিই বাই জিএম অথবা জিএম বাই জিই এটা তোমার পাঠ করতে হবে। যেহেতু মুনে কম হবে তাহলে জিএম বাই জিই বের করবে। দেখো জি ইকুয়াল টু, আচ্ছা জি বলেছে, জি এর ফর্মুলা হচ্ছে জিএম বাই আর স্কয়ার, একটু আগে বললাম। তাহলে আমি যদি এখানে করতে চাই জিএম বাই জিই, তাহলে এটা পড়ে থাকছে জি এম এম, স্মল দিয়ে লিখেছি, বাই আর এম স্কোয়ার, এখানে ক্যাপিটাল আর লিখেছি, স্মল থাক, এটাও স্মল থাক, আর এটা পড়ে থাকবে জি এম ই আর ই স্কোয়ার, তাহলে এম এম বাই এম ই, উপরে চলে এলো আর ই, নিচে চলে এলো আর এম। এর মান বসিয়ে দাও, এম এম বাই এম ই, এম এম বাই এম ই কত 1/80, আর আর ই বাই আর এম, আর ই বাই আর এম 4 স্কয়ার, তার মানে এটা পড়ে থাকছে দেখো 1/5। তাহলে রেশিও কত হবে 1:5। আমরা জানি 1/6 গুণ হয়, এখানে অঙ্কে যা ডাটা দিয়েছে তাতে 1/5 হচ্ছে, অসুবিধা কিছু নেই। বুঝছে? আচ্ছা নেক্সট প্রশ্ন দিয়েছে, নেক্সট প্রশ্ন যেটা দিয়েছে সেটা পরীক্ষায় খুব আসে, বলছে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধ অর্ধেক করে দিই, পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধ অর্ধেক করে দিই তাহলে জি এর মানের কিরূপ পরিবর্তন হবে। খুব সিম্পল একটা প্রশ্ন। তো কিভাবে করব? খুব সিম্পল। আবার বলছি, যদি পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধটা অর্ধেক করে দিই, মানে এমটা এমই থাকবে, আরটা আর বাই 2 হবে, তাহলে একটা বস্তুর ভর কিরূপ পরিবর্তন হবে, এই হচ্ছে তোমার প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি দেখো W ইকুয়াল টু mg, যেহেতু ওজন দিয়ে বলছি আমি ওজন দিয়ে বলছি, তাহলে g mm বাই r স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি ওজন W ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। m এর উপর তো ডিপেন্ড করে না, এই m তো কনস্ট্যান্ট বলেছে, তাহলে যেহেতু m কনস্ট্যান্ট তাহলে ওটা কনস্ট্যান্ট ধরে নিলাম, g টাও কনস্ট্যান্ট, তাহলে প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। তাহলে আমি লিখতে পারি W2 বাই W1 r1 স্কয়ার r2 স্কয়ার। আমি r1 সমান ধরে নিয়েছি r, তাহলে r স্কয়ার, r2 সমান হয়ে যাচ্ছে r বাই 2 স্কয়ার। তার মানে পড়ে থাকছে দেখো W2 ইকুয়াল টু 4W। তাহলে আমি কি বলতে পারি, বস্তুর ওজন 4 গুণ হয়ে যাবে। অর্থাৎ বস্তুর ভর অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধটাকে আমি অর্ধেক করে দিই তাহলে যে কোনো বস্তুর ওজন 4 গুণ হয়ে যাবে।